Good evening to everybody. আজকে আলোচ্য বিষয় ছিল প্রধানভাবে এই গণতন্ত্র এবং সমাজতন্ত্র এই দুটো বা সমাজতন্ত্র এবং সেকুলারিজম, সোশ্যালিজম এবং সেকুলারিজম। তো সংবিধানের প্রিয়াম্বলেই অবশ্য ছিল না সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার এই দুটো শব্দ পরবর্তীকালে নেহরুর সময় থেকে শুরু হয়ে চিন্তা ভাবনা, ম্যাডাম ইন্দিরা গান্ধীর সময়ে ভারতীয় সংবিধানের প্রিয়াম্বলে এই দুটো শব্দ যুক্ত হয়েছে। এখন সেটা চলছে, কোনো অসুবিধা হয়নি। We the people of India having solemnly resolved, not it has been made, it is a simple resolution. আমরা ভারতবর্ষকে সোশ্যালিস্ট বানানোর জন্য একটা রেজলিউশন নিচ্ছি। আমরা সোশ্যালিস্ট বানালাম, সেকুলার বানালাম, গণতান্ত্রিক বানালাম, এরকম কিন্তু মানেটা নয়। যেটা পড়লে দেখা যাবে ওরা দেশটাকে যা বানিয়েছে সেটা উল্লেখ করেছে। উই হ্যাভ মেড আওয়ার কান্ট্রি লাইক দিস অ্যান্ড দ্যাট অ্যান্ড দ্যাট। ভারতবর্ষের প্রিয়াম্বলটা কিন্তু একটু উপরে উপরে চলে গেছে, যার ফলে সেকুলারিজম সত্ত্বেও ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, রাষ্ট্রপতিরা যখন যে থাকছে সেভাবে সেই সমস্ত ধর্মের প্রতি আধা সরকারি কিংবা সরকারি স্পন্সর্ড অ্যাক্টিভিটি, টাকা পয়সা খরচ, এগুলো চলছে, কোনো অসুবিধা হয়নি। ওই যে সমাজতান্ত্রিক কথাটা থাকার পরেও বিপুল পরিমাণ সম্পত্তির মালিক 10-20 জন হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা হয়নি। ভারতবর্ষের সম্পত্তির 95 ভাগ মানুষের হাতে পৌঁছে গেছে, আর 95 সম্পত্তি, অধিকার, প্রিভিলেজ, এগুলো ওই 95 কোন রকমের সাবসিস্টেন্সের মতন জীবন ধারণ করে আছে, পরিযায়ী শ্রমিক হয়ে, হোয়াইট কালার জব অর ডার্ক কালার জব। এখন তৎসত্ত্বেও আজকের দিনে খুব করে শোনা যাচ্ছে ভারতবর্ষের অনেক এমপি এবং মন্ত্রী এবং বড় বড় প্রভাবশালী যারা হু ম্যাটার্স, তারা বলছেন যে সেকুলার, সোশ্যালিস্ট এই শব্দ দুটোকে বাদ দিতে হবে। কথা হচ্ছে যে কনস্টিটিউশনের মাঝপথে প্রায় 25 বছর পরে কেন এই শব্দগুলো লাগানোই বা হলো, আর তার 50 বছর পরে সেটাকে পরিত্যাগ করবারই পরিকল্পনা কেন আসছে? এ বিষয়ে
পলিটিক্যাল হিস্ট্রি খুব বেসিক বিষয়। যে সমস্ত আমাদের বন্ধুরা জানতে চেয়েছেন সমাজতন্ত্র কি, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মধ্যে ডিফারেন্স আর সিমিলি কি, সমাজতন্ত্র এবং কমিউনিজম তার মধ্যে কি সম্পর্ক, এবং আরেকটি প্রশ্ন করা হয়েছে যেটা অত্যন্ত দুরূহ বিষয় আমার মতন একজন সাধারণ মানুষের পক্ষে, যে চীনে কি সমাজতন্ত্রের একটা উৎকৃষ্ট উদাহরণ আছে? আমি তো চীনে কোনোদিন যাইনি, কোনো অভিজ্ঞতা নেই। আর রাজনীতি নীতিতত্ত্ব সেটা কত গভীর বিষয়। এখন সেই দেশের কি ইকোনমিক, কি সোশ্যাল, কি পলিটিক্যাল ইডিওলজি, তার উপরে এরকম উইজডম নিয়ে কথা বলা খুব কঠিন। তবুও আমি কিছু বলবো, এর প্রত্যেকটা আনসারকেই বলবো, কারণ প্রত্যেকটা আনসার এক জায়গায়, এক বিন্দুতেও আবার দাঁড়িয়ে আছে, পারস্পরিক সম্পর্কিত। তার মধ্যে ভারতবর্ষের ইতিহাসও আসবে, বিশেষ করে এই সমাজতন্ত্রের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস, সংবিধানের ইতিহাস। খুব দ্রুত আমি কিছু কিছু কথা বলে যাব, খুব গভীরে যাওয়া যাবে না, কারণ বিস্তৃত সাবজেক্ট আমরা 35 থেকে 40 মিনিটের মধ্যে শেষ করব। সমাজতন্ত্র কি? এখন একটু ইতিহাসের দিকে যদি আমরা যাই, সোশ্যালিজম, যেটা ভারতবর্ষের ইতিহাসে নেহেরু রাশিয়া টাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করার পরে, রবীন্দ্রনাথ রাশিয়া ঘুরে আসার পরে, পেরিয়ার রামস্বামী নায়ককার রাশিয়া ঘুরে আসার পরে নেহেরু খুব বলতে শুরু করলেন সোশিয়ালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি, সেটা আমাদের লক্ষ্য। কিন্তু উনি কিছু করতে পারেননি। আমার কলেজের প্রফেসর বলতেন, ও হি হ্যাং himself many times, কারণ স্বাধীনতার আগে একবার বলেছিলেন যে যত চোট ছাট্টা আছে, হোর্ডিং যারা করে, তাদের আমি ফাঁসিতে ঝোলাবো। স্বাধীনতার পরে তিনি নিজেকেও ফাঁসিতে ঝোলাচ্ছেন না, অন্যদেরও ঝোলাচ্ছেন। তেমনি ওই সোশিয়ালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি, তার বাইরে উনি আর যাননি। তবে তার কন্যা, পরবর্তী প্রধানমন্ত্রী, মাননীয় আমাদের অত্যন্ত প্রিয় ইন্দিরা গান্ধীজি, তিনি যখন প্রধানমন্ত্রী, একটা স্টেজে এসে এই শব্দ দুটো সংবিধানে যুক্ত করলেন। এখন কথা হচ্ছে এই দুটোর তাৎপর্য কি, সমাজতন্ত্রটা কি? এই সমাজতন্ত্র, সমাজ শব্দটা তো চিরকাল আছে, সেটা আবার তন্ত্র কি করে হয়ে গেল? এবং সমাজ আর তন্ত্র এই দুটো মিললে কি ভয়ঙ্কর একটা ব্যাপার দাঁড়ায়, সে কিন্তু সমাজ এবং তন্ত্রশাস্ত্র এ দুটোর কোনোটার সঙ্গে মেলে না। যেমন H2O, two molecules of hydrogen and oxygen, one, মিলে হয়ে যায় ওয়াটার। ওয়াটার কিন্তু না জ্বালায় না জলে, ও আগুন নিভিয়ে দেয়, একেবারে সম্পূর্ণ ভিন্ন পদার্থ। তেমনি সোশ্যালিজম, এই শব্দটা কিন্তু পৃথিবীতে একদিন এই মিনিং নিয়ে ছিল না, যা নিয়ে আজ আমরা আলোচনা করি বা কথা বলি। পৃথিবী গণতন্ত্রের জন্য পাগল হয়েছিল। গভর্নমেন্ট অফ দ্য পিপল, government of the majority people, government which will be controlled by the governed people, government where the ruling class will fail to capture the power of government.
যেটা লিঙ্কন বলেছিলেন, অফ দি পিপল, বাই দি পিপল, অ্যান্ড আলটিমেটলি ফর দ্য পিপল, বিকজ ইট উইল বি গভর্নমেন্ট বাই দি পিপল। যদি বাই দি পিপল হয়, পিপল তো তার পক্ষে করবেই, এরকম গভর্নমেন্ট। সেই অনুসারে আমেরিকার পরে ওদের 1786 যে গভর্নমেন্ট, তার 3 বছর পরে ফরাসিতে রিভোল্ট হলো, পিজেন্ট রিভোল্ট। সেই লা মার্সাইলস গাইতে গাইতে ওরা রাজা রানীকে গিলোটিনে হত্যা করে সেই গণতন্ত্র আনলেন। সোশ্যালিজম, সোশ্যালিস্ট, এইসব কথা তো তখনও আসেনি। রাজাদের সরিয়ে জনগণের মুক্তির জন্য, তাদের স্বাধীনতার জন্য তাদের সরকার তারা চালাবে, সেই জন্য পৃথিবী একদিকে, রাজন্যবর্গ পৃথিবী অন্যদিকে, যুদ্ধ চলেছে। দেখা গেল গণতান্ত্রিক মুভমেন্ট শেষ পর্যন্ত জন্ম দিচ্ছে নেপোলিয়নের, যার বংশে কেউ সোলজার ছিল না, রাজঘরানার ছিল না, ফ্রান্সের মানুষ ছিলেন না। তিনি ফ্রান্সের সম্রাট হয়ে গেলেন, প্রায় আধা পৃথিবীর সম্রাট হলেন। গণতন্ত্র চলে গেল। বরং যারা গণতন্ত্র করছিল তাদের উপর অত্যাচার, অবিচার শুরু হলো। কেন শুরু হলো? কেন ফেল করলো গণতন্ত্র? সেই শ্মশান ভূমিতে জন্ম নিল সোশ্যালিজম। গণতন্ত্র ফেল করছে, তার কারণ প্রধানভাবে সেই গণতন্ত্রকে চালাবেটাকে, যেটা ওই একটা বই আছে অ্যানিমাল ফার্ম, জর্জ অরওয়েলের, যে অ্যানিমালরা ফরাসি বিপ্লব করে কৃষকেরা রাজা তো বনে গেল, কিন্তু সেই অ্যানিমাল ফার্ম চালানোর বুদ্ধি অ্যানিমালদের ছিল না। সুতরাং অ্যানিমাল ফার্ম ফেল করে, ক্রাইসিস। সুতরাং হোয়াট টু ডু? কেন ফেল করছে? রাজা চালাতে পারে দেশ, সেই রাজতন্ত্র হটে গেলে কি দেশ চলবে না? এই শ্মশানের ছাইয়ের মধ্য থেকে জন্ম নিল জার্মান, ইটালি, ফ্রান্স ইত্যাদি সমাজের বিদ্বান বুদ্ধিমান ব্যক্তিদের মস্তিষ্ক পোষিত সোশ্যালিজম। এবং এই সোশ্যালিজমের শেষ পর্যন্ত পরিপূর্ণ থিওরি দিলেন কার্ল মার্কস, ডক্টর কার্ল মার্কস। উনি আবিষ্কার করলেন, বা উনি ঠিক আবিষ্কার করলেন কথাটা বললে মার্কসের বিরুদ্ধাচারণ করা হয়, কারণ তিনি নিজেই বলেছেন ম্যানিফেস্টো অফ দ্য কমিউনিস্ট পার্টিতে, হোয়াট উই হ্যাভ রিটেন ইজ নেইদার ডিসকভারি nor my invention. It is going on in the society, the history which repeats itself. এই যে ইকোনমির যে কাজ কারবার, সেই ইকোনমি বারবার ঘুরে ঘুরে ইতিহাসকে বদলে দিচ্ছে এবং একই জায়গায় আসছে। এই যে ক্যাপিটালিস্টিক ইকোনমিক স্ট্রাকচার, which is the basic structure of society, এটা বেশি দূর যেতে পারে না। ওই যে যারা ক্যাপিটালিস্ট, ওই অল্প কয়েকজন 5%, তারা তাদের বেনিফিট বা প্রফিটের স্বার্থে উৎপাদন থামিয়ে দেয়। প্রফিট কমে যাবে বলে ওই যে ইকোনমিক্স যারা জানে তারা জানে, ওই দুটো কার্ভ অ্যান্ড ল অ্যান্ড সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, তার অপটিমাম পয়েন্ট
তারপরেও যদি সাপ্লাই বাড়তে থাকে, ল অফ ডিমিনিশিং রিটার্ন কিভাবে কমতে থাকে, তারপরে যেহেতু লোকসান শুরু হয়, সুতরাং বন্ধ করে দিতে হয়। কারণ প্রাইভেট ইন্টারেস্ট, ইনভেস্টর রাজি নয় বেশি প্রোডাকশন দিয়ে, দাম কমিয়ে সমাজের ভালো করে নিজের সর্বনাশ করতে। সুতরাং সেখানে মার্কসিজম, ওটা তো কার্ল মার্কসের নাম থেকে, দ্য ইজম, দ্য সোশ্যালিজম, সোশ্যালিজম হচ্ছে একটা ইকোনমিক স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার অফ দ্য সোসাইটি। সেই স্ট্রাকচারে বলা হলো, সেটাই কমিউনিজম। কি বলা হলো? বলা হলো ওই যে প্রফিট মোটিভ ব্যক্তির, ইন্ডিভিজুয়ালের, ওই 5% লোকের, তাদের প্রফিট মোটিভ সমাজে যে উৎপাদনের শক্তি আছে, সেই শক্তিকে আনব্রিডলড লাগাম ছাড়া কখনো হতে দেয় না, তাতে তাদের লোকসান। সুতরাং একটা পয়েন্টের পরে তারা লকডাউন, হ্যানা ত্যানা নানান রকম লে আউট, লে অফ, শ্রমিক ছাঁটাই এ সমস্ত শুরু করে দেয়। সুতরাং মার্কস বললেন যে দেখো, সমাজের বুকে প্রোডাক্টিভিটি এত প্রবল যে আমাদের 2000 বছর আগ পর্যন্ত যত প্রোডাকশন করেছে হিউম্যান সোসাইটি, 20 বছরের মধ্যে তার থেকে বেশি প্রোডাকশন দিতে পারে এরকম ক্ষমতা মানুষের সমাজে বা পৃথিবীর যে সাবস্ট্যান্সেস আছে তাতে রয়েছে, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি কি বিপুল তার প্রোডাক্টিভিটিকে। সেই প্রোডাক্টিভিটিকে আনব্রিডল করতে পারে কেবলমাত্র সোশ্যালিজম। অর্থাৎ property belongs not to any individual, property belongs to the society. যখন প্রপার্টি সমাজের হবে, তখন ওই ব্যক্তিগত প্রফিটের ভাবনাটা চলে গেলে, প্রফিট মোটিভটা যখনই চলে গেল, প্রফিটটা যখনই সমাজের হাতে রয়েছে, সমাজের মধ্যে ইকুইটি ডিস্ট্রিবিউশনে যাবে, ডেভেলপ করবে মানব সভ্যতা, সেটা হচ্ছে সোশ্যালিস্টিক। এবং এই সোশ্যালিস্টিক যখন ইন্টারন্যাশনাল অবস্থায় পৌঁছবে, যেটা মার্কস প্ল্যান করেছিলেন, that ওই সারা বিশ্ব জুড়ে এই কমিউনিস্ট ইন্টারন্যাশনাল, যে সারা বিশ্বকে যদি কমিউনিস্ট বা সোশ্যালিস্ট না করা যায়, তাহলে কমিউনিজম আগে বাড়বে না। ওই ক্যাপিটালিস্টিক সোসাইটি, দে আর ভেরি স্মার্ট অ্যান্ড স্মার্টার দেন দ্য সোশ্যালিস্ট। সুতরাং তারা এটাকে ধ্বংস করে দেবে, এবং যেটা আলটিমেটলি দিয়েছে। সুতরাং তারা ওই কমিউনিস্ট ইন্টারন্যাশনাল তৈরি করবার চেষ্টা করলো, কারণ ওই ইন্টারন্যাশনাল সোশ্যালিজম হতে পারলেই কমিউনিস্টিক সরকারগুলো টিকে যায়। তো এই যে সমাজতন্ত্র, এই সমাজতান্ত্রিক একটা শুরুয়াতে রাশিয়াতে হলো, আরো কিছু দেশে হলো। ভারতবর্ষ তখন স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার সময় নেহেরু রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব, সুতরাং তাদের পাল্লায় পড়ে ওই সমস্ত কথাবার্তা বলতে হয়েছে সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি। যদিও তিনি ওই আনন্দ ভবনে বড় হয়েছেন, বড় উকিলের ছেলে, এলিট তো শুধু নয়, রিচ তো শুধু নয়, অধিকার একেবারে খুবই উচ্চ পর্যায়ের ক্যাপিটালিস্টিক মাইন্ডের মানুষ। Culturally also he was Panditji, yani divine ruler. তো এই যে এলো, এই সময়ে ভারতবর্ষের সংবিধান লেখা হচ্ছে।
তখন কিন্তু এই সোশ্যালিস্ট কথাটা আসেনি, এসেছিল তবু আসেনি। এই কিছুদিন আগে একটা সেমিনারে বা একটা মিটিংয়ে ওই নক্সালাইট দের লিবারেশন পার্টির লিডার কমরেড দীপঙ্কর ভট্টাচার্য ব্যাখ্যা করছিলেন যে আম্বেদকর চেয়েছিলেন সোশ্যালিস্টিক একটা কনস্টিটিউশন দেওয়ার জন্য। কনস্টিটিউশনের দ্বারা যে সোশ্যালিস্টিক ইকোনমিক স্ট্রাকচার রাষ্ট্রের তৈরি হওয়া যায় তাকে বলা হয় স্টেট সোশ্যালিজম। এবং ডক্টর আম্বেদকর স্টেট সোশ্যালিজমের একটা সংবিধান সভায় পেশ করেছিলেন 15 মার্চ 1947। তাতে কিন্তু তিনি একেবারে স্টেট সোশ্যালিজমের কথাই ফান্ডামেন্টাল রাইটস হিসাবে সমস্ত ইন্ডাস্ট্রি, কি ইন্ডাস্ট্রি, সমস্ত এগ্রিকালচার, সমস্ত কিছুই যেটা ম্যাডাম গান্ধী করেছিলেন, রাষ্ট্রায়ত্ত করলেন সমস্ত ব্যাংক, সমস্ত কয়লার খনি, সমস্ত শিপিং ট্রান্সপোর্ট কর্পোরেশন, ইন্ডিভিজুয়াল যে সমস্ত মালিকানায় ছিল সেগুলো নিয়ে একটা বিরাট বুম অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। এই ছোট জাতের লোকগুলো, শিডিউল কাস্টগুলো ব্যাংকে চাকরি পেতে থাকলো, কয়লা খনিতে চাকরি পেতে থাকলো, রেলে চাকরি পেতে থাকলো, পুলিশের ছোট চাকরি থেকে শুরু করে মিডল লেভেলের চাকরি পেতে থাকলো। একটা বৈপ্লবিক আলোড়ন ইকোনমির জগতে, সমাজের জগতে হয়ে গেল। এইটা ডক্টর আম্বেদকর করতে চেষ্টা করেছিলেন, চেয়েছিলেন। দীপঙ্কর ভট্টাচার্য বললেন যে তিনি পারেননি, he failed to do it। কেন পারেননি সেটা দীপঙ্কর ভট্টাচার্য বলেননি। বলতে পারতেন কিনা আমি জানি না, আমি একটু বলি। 1947 সেটা কি সময়? তখন ভারতবর্ষের ল মিনিস্টারকে সকলে চমকে যাবে, অনেকেই এর আনসারটা দিতে পারবে না। হু ওয়াজ দ্য ল মিনিস্টার অফ অখণ্ড ভারত on 15 March 1947? His name was Jagannath Mandal from Barishal, a mere pleader and untouchable। তাহলে বোঝা যাচ্ছে যখন ভারতবর্ষের ল মিনিস্টার জগন্নাথ মন্ডল, যিনি ডক্টর আম্বেদকরকে ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বাংলা থেকে জিতিয়ে পাঠিয়েছিলেন, আম্বেদকরের হিম্মত ছিল দেশটাকে একটা স্টেট সোশ্যালিজমের আন্ডারে নিয়ে আসবেন, এবং সেই কনস্টিটিউশন তিনি লিখেছেন। পড়ে দেখুন, সেটা তো রয়েছে, তার ব্যাখ্যা তিনি লাইনে লাইনে দিয়েছেন। হাউ দ্য কনস্টিটিউশন and why the constitution will give the country an economic structure, also not only political। সমস্ত ব্যাখ্যা করছেন সেই ছোট্ট বইতে। সেই কনস্টিটিউশন যেদিন ভারতবর্ষ ভাগ হয়ে গেল, যেদিন জেন মন্ডল আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নন, তখন সেই কনস্টিটিউশনের কথাবার্তা, সেই স্টেট সোশ্যালিজম তো দূরের কথা, এমনকি প্রিএম্বলে যেটা ম্যাডাম গান্ধী লিখলেন সে কথাটুকু লিখতে সাহস করেননি কিংবা পারেননি ডক্টর আম্বেদকর। তাহলে এর ফলে কি হয়েছে? এর ফলে ওই যে প্রশ্নটা দ্বিতীয়তে করা হয়েছে বা তৃতীয়তে করা হয়েছে, গণতন্ত্রের সঙ্গে সমাজতন্ত্রের রিলেশনটা কোথায়? তাহলে বোঝা যাচ্ছে সমাজতান্ত্রিক হলে যে গণতন্ত্র হতো, এই যে ভারতবর্ষের গণতন্ত্র, তাতে কিন্তু সেই গণতন্ত্রটা বিপন্ন হয়ে গেছে। সেই জন্য যে মিটিং এর কথা আমি বলছি, সেই মিটিংয়ের
কেন্দ্রবিন্দুতে প্লাকার্ডে ছিল কি, দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও। সংবিধানের কোনটা দেশে নেই এবং কোনটা না থাকার জন্য দেশটা বিপন্ন হয়ে রয়েছে, আজকে চতুর্দিকে সবাই চেঁচাচ্ছে, কমরেড দীপঙ্কর থেকে শুরু করে এস কে বিশ্বাস সবাই। সেটা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রটা সেই জন্যে মার খেয়ে গেছে। সেই গণতান্ত্রিক সংবিধানটা ভারতবর্ষে আর নেই। ওই যে আম্বেদকর চেয়েছিলেন যে সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি কিংবা স্টেট সোশ্যালিজম, যাতে না থাকবে কোনো জমিদার, না থাকবে ল্যান্ডলেস লেবার, সেটার পরিবর্তে আজকে হয়েছে কি, এ কান্ট্রি অফ ভোটোক্রেসি। এত কোটি ভোটার পৃথিবীতে লাইন দিয়ে এত কোটি ভোট কোথাও ব্যালট বক্সে পড়ে না, but it reduced to a votocracy. But the country, not the গণতন্ত্র ডেমোক্রেসি নেই, প্লুটোক্রেসিতে পরিণত হয়েছে। কারণ ওই স্টেট সোশ্যালিজম বা সোশ্যালিস্টিক ইকোনমিক প্যাটার্ন না থাকলে কি হয়, ইন্ডিভিজুয়াল তারা বাকি ইন্ডিভিজুয়ালের স্বাধীনতাকে ইনভেড করে। This was the language of Dr. Ambedkar in the Constitution. That the individuals, the capitalists, they will invade the liberty of other individuals. So 5% of the individual of the country today are invading and depriving the liberty scope of 95% of the people of the country. So the fundamental aspiration of democracy, that it's a government where people will, the governed will control, সেটা আর হয়নি। It is a plutocracy. ওই যে 5%, ওই যে 2%, ওই যে 10টা ঘর, ওই যে 70টা জুডিশিয়াল আর ফ্যামিলিজ, ওই যে 10-15টা পলিটিক্যাল হেরিডিটারি গভর্নিং ক্লাস ফ্যামিলি, they are controlling and invading liberty of 90 to 95% population, who are today have reduced to just simply প্রত্যেক 5 বছর 3 বছর 2 বছর অন্তর লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া। কাদের ভোট দিতে বাধ্য হচ্ছে? The representative of the privileged ruling class। আর 5টা বছর বসে থাকছে। ন্যাচারালি যেটা মানুষকে লিবার্টি দেবে এবং সেটা হচ্ছে স্টেট সোশ্যালিজম। কারণ আম্বেদকর সুন্দর ব্যাখ্যা করেছেন যে শুধুমাত্র স্টেট যদি বড় বড় ক্যাপিটালিস্ট বা যার টাকা পয়সা আছে, ধনী ব্যক্তি, তাদের যদি সম্পূর্ণ রিজেক্ট করে, তাহলেও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্টগুলো অত বেশি হবে না। আবার যদি গভর্নমেন্ট স্পন্সর না করে এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রিকে, তাহলেও ইন্ডাস্ট্রি এবং এগ্রিকালচার অ্যান্ড ডেভেলপমেন্ট সমাজের তত জোরদার হবে না। সুতরাং by retaining the capitalistic people or the governing people or the rich and resourceful people, the government should be given the socialistic pattern of society. আমি জানি না নেহেরু সেটা বুঝিয়েছিলেন কিনা, সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি, অর্থাৎ সোশ্যালিস্টিক প্যাটার্নটা রাখতে হবে। ওই প্রফিট মোটিভটা কেবলমাত্র ওই রিচ অ্যান্ড এক্সক্লুসিভ পিপলদের হাতে থাকলে চলবে না। লেট দেম কন্ট্রিবিউট দেয়ার শেয়ার, অ্যাট দ্য সেম টাইম 90% শেয়ার
must be retained in the hands of government, and in collaboration of both the rich and the government, government reach with the poor people innumerable, the majority of the society. তাদের একার একার পকেটে আম্বানির মতন লক্ষ কোটি টাকা না থাকতে পারে, কিন্তু তাদের হাতে যে হাজার হাজার পকেট, সেই পকেটের এক এক হাজার দিলেও একটা বিরাট হয়, যেটাকে আমরা মিউচুয়াল ফান্ড আজকাল বলে থাকি। বড় বড় কোম্পানিগুলো মানি রেইজ করছে। কাদের মানি রেইজ করছে? পিপলের মানি রেইজ করছে। রেইজ করে তারা মিউচুয়াল ফান্ড, হাজার কোটি লক্ষ কোটির ফান্ড রেইজ করছে। সেইটা, এবং যাদের হাজার কোটি লক্ষ কোটি অলরেডি আছে, ইনহেরিট করে যারা, তারা দুজনে সমান্তরালভাবে সমাজের ভালোর জন্য, লিবার্টির জন্য, মানুষের সকলার লিবার্টির জন্য যদি এগিয়ে আসে, সেটা হচ্ছে স্টেট সোশ্যালিজম। ওই রক্তাক্ত বিপ্লবের দরকার নেই। মেক দ্য কনস্টিটিউশনাল প্রভিশনস in a manner that there will be no landless labor, there will be no landlords,